Bangladesh fans are convinced it's victory, but we'll just have to wait. They will join. Hong will be very happy too. ঈদের দিনে দেশবাসীকে ঈদ উপহার, নেপালকে হারিয়ে সুপার 8 বাংলাদেশ, স্বল্প পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্য। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, দেশ ও জাতির মঙ্গল কামনা। রাজধানী সহ সারা দেশে চলছে পশু কোরবানি, বর্জ্য অপসারণে তৎপর সিটি কর্পোরেশন, পাড়া মহল্লা থেকে শুরু হয়েছে পশুর চামড়া সংগ্রহ। প্রতি বছর নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য 250 কোটি টাকারও বেশি, প্রক্রিয়া করে পশুর চামড়া খাদ্য হিসেবে ব্যবহারের পরামর্শ। এবং ঘূর্ণিঝড় বিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, ঈদ মোবারক। সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তাজিয়া জুথি। অন্য প্রসঙ্গ, ধর্মীয় ভাব গাম্ভীর্যে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাতে শামিল হন মুসল্লিরা। ঈদ জামাতের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ভোরের আলো ফোটার সাথেই রাজধানীর বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য জাতীয় ঈদগাহ। তবে আবহাওয়া অনুকূলে থাকায় নির্দিষ্ট সময়ের আগেই মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্যান্ডেলের ভেতরে মিলিত হন আগত মুসল্লিরা। প্রধান এই ঈদ জামাতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ফজিলতের বয়ান শেষে সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদের জামাত। বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে খুতবা ও নামাজ শেষে দোয়ায় শামিল হন মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় বিকশিত হোক শান্তি, এই দোয়া করেন তারা। আল্লাহ রক্ত চানা, মাংস চানা, আল্লাহ চাই তাকওয়া খোদাবৃত্তি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এটাই, যে ফিলিস্তিনিকে যেন মুক্ত করে দেয় আল্লাহ। কুরবানির যে শিক্ষা, আত্মত্যাগ যেন সবার মাঝে জাগ্রত হোক। শুধু তাই নয়, যুদ্ধ, দুর্যোগ কিংবা সামাজিক অস্থিরতা থেকে উত্তরণে প্রার্থনাও ছিল মুসল্লিদের কণ্ঠে। মোনাজাত শেষে ভেদাভেদ ভুলে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। খারাপ চিন্তাগুলো করি, এগুলোকে আসলে আমাদের ত্যাগ করে কুরবানি করেই আমাদের এই ঈদের শিক্ষা। আল্লাহর কাছে চেয়েছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন, বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছে। শান্তি সমৃদ্ধিতে এগিয়ে যাক দেশ, সেই দোয়া করেন জামাতে অংশ নেয়া নারী মুসল্লিরা। আমরা সবাই যেন এই কোরবানির পশুর সাথে মনের পশুকে কোরবানি করে দিতে পারি। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেই জন্য আল্লাহ যাতে আমাদের তৌফিক দেন। আমি চাই যে আমার আম্মু সুস্থ হয়ে যাক, সবাই ভালো থাকুক। ঈদ মোবারক। সকল পাপাচার দূর হয়ে বিশ্বে জাগ্রত হোক মানবিক মূল্যবোধ, এই কামনা ছিল সবার কণ্ঠে। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পবিত্র ঈদুল আজহার জামাত। জামাত শেষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় প্রতিষ্ঠিত হোক শান্তি, ঐক্য, হানাহানি, বিভেদ ভুলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব, এই প্রার্থনাই ছিল মুসল্লিদের কণ্ঠে। জাতীয় ঈদগাহ থেকে সবাইকে ঈদ মোবারক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সম্প্রীতি ও ত্যাগের মহিমায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। কোরবানির পশুর সঙ্গে মনের পশুত্ব কোরবানি দেয়াই এই ঈদের বড় লক্ষ্য বলে জানান মুসল্লিরা। এ সময় দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশেষ মোনাজাত করা হয়। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। স্রষ্টার পানে মার্জনায় উঠেছে বান্দার হাত, পাপ তাপের ফিরিস্তি তুলে আমিন আমিন ধ্বনি স্রষ্টার কাছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার নামাজের পর বিশ্ব শান্তি ও উম্মার কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হওয়া নির্যাতনের অবসান হোক, সেই দোয়াও করেন মুসল্লিরা। যত মুসলমানের উপর অত্যাচার হচ্ছে,
এর থেকে যেন আমরা নিষ্কৃত পাই। যেমন ফিলিস্তিনের উপরে কি অবস্থা, আল্লাহ গায়েবীতে হেফাজত করুক। এই কথা বলতে পারি না, আমাদের কান্না আসছে। এটা একটু মাসুম বাচ্চারা খাবার খাইতে পারে না, খাওয়া অবস্থায় গুলি করে। এটার জন্য আমরা দোয়া করি আল্লাহ। আমরা মানুষের কল্যাণে ত্যাগী হই, মানবিক হই, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পাশে যেন আমরা আন্তরিকভাবে দাঁড়াতে পারি। যেখানে যেখানে মুসলমানরা কষ্ট পাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ওগুলা যেন বন্ধ হোক। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের মহিমা স্মরণ করে যে কুরবানির বিধান, তা সমাজ থেকে অনাচার জুলুমের অবসানের শিক্ষাই দিয়ে যায় মুসল্লিদের। কুরবানির পশুর সাথে আমার ভিতরকার যেগুলো খারাপ গুণ আছে ওগুলাও বের হয়ে যাবে, আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। গরু কুরবানি বা পশুকে কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের মনের মধ্যে যে একটা পশু আছে, সেই পশুটাকে আসলে কুরবানি দিতে চাই। সে কারণে আসলে আমরা কুরবানিটা দিই। এবার বাইতুল মোকাররমে 5টি জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন মুসল্লিরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে গণভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এ আহ্বান জানান তিনি। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানাকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্যের শুরুতে ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে পশু কুরবানির সাথে সাথে অন্তরের কলুষতা দূর করে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই পবিত্র এই দিনের সার্থকতা। আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে দলের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। সকাল 9:30টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে কর্মরত ও প্রধানমন্ত্রী প্রেস সচিবরাও শুভেচ্ছা বিনিময় করেন। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুবাদন করে সমাজের শান্তি ও কল্যাণের পথে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। ত্যাগের মহিমায় সমজ্জল মহান আল্লাহ পাকের প্রতি গভীর আনুগত্য সর্বোচ্চ ত্যাগের নিদর্শনী ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও
ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপ এর সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। পশু কোরবানি শেষে এখন চলছে বর্জ্য অপসারণের কাজ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসাইন। বিল্লাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিল্লাল, কেমন চলছে বর্জ্য অপসারণের কাজ? সিটি কর্পোরেশন কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন সব মিলিয়ে। যদি নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও কিন্তু কয়েক লাখ গরু কুরবানি করা হয়েছে, ফলে সড়ক এবং অলিতে গলিতে এইসব গরু কিন্তু স্থানীয়রা কোরবানি করে থাকেন। এ কারণে মূল যে সড়ক নারায়ণগঞ্জে সেখানে কিন্তু বর্জ্য পড়ে থাকে এবং এই বর্জ্য অপসারণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই কিন্তু নানা ধরনের উদ্যোগ ব্যবস্থাপনা হাতে নেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু যদি আপনাকে এখন দেখাই, আমরা আছি এখন বাবুরাইল এলাকাতে। এটি শহরের 16 নং ওয়ার্ড। এক পাশে যে ঠিক পশু কোরবানি করা হচ্ছে, আরেক পাশেই কিন্তু পানি দিয়ে সড়কগুলোকে পরিষ্কার করার কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন দল, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে পুরো 27 ওয়ার্ডে কিন্তু তারা একই ধরনের উদ্যোগ নিয়েছেন এবং এছাড়া উপজেলা এলাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকাগুলোকে বর্জ্য অপসারণের জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, সব মিলিয়ে সিটি কর্পোরেশনে 1600 অধিক পরিচ্ছন্ন কর্মী কিন্তু আজ কাজ করছেন। এছাড়া 40টি বর্জ্য ব্যবস্থাপনার ট্রাক দিয়ে বিভিন্ন যে আবর্জনা রাখার স্থান, সেই জায়গাগুলিকে পরিষ্কার করা হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছ থেকে জানবো কতক্ষণ নাগাদ চলবে এই কর্মসূচি এবং কতক্ষণের মধ্যেই শহরের বর্জ্য অপসারণ করবেন আপনারা। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2024 সালের এই পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 3টি অঞ্চলে বিভক্ত করে আমাদের মনিটরিং চলছে। আমরা 3টি টিম গঠন করেছি নারায়ণগঞ্জ, কদমতলী, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে। এছাড়া আমাদের এই প্রতিটি ওয়ার্ডে আমাদের পরিচ্ছন্ন পরিদর্শক এবং সুপারভাইজারদের নেতৃত্বে একটি আমাদের কর্মী বাহিনী কাজ করছে। আমরা 1150 প্লাস 550 টোটাল আমাদের প্রায় 1700 পরিচ্ছন্ন কর্মী নিয়মিত কাজ করছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যদি আগামী 24 ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জ শহরের অর্থাৎ পুরো এলাকার যে বর্জ্য সেটি অপসারণ করবে সিটি কর্পোরেশন, এমন উদ্যোগ নিয়ে কাজ তারা করে যাচ্ছেন এবং পাড়া মহল্লাতে কিন্তু এখন যে সিটি কর্পোরেশন কর্মী বাইরে রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এছাড়া পুরো জেলাতেই পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়েও বর্জ্য অপসারণের যে ব্যবস্থাপনা সেটি চলছে। তবু আসলে মানুষ কিন্তু এই সড়কের মধ্যেই কোরবানি করছেন এবং রাস্তায় কিন্তু এখনো অনেক বর্জ্য রয়েছে। হয়তো বিকেলের পরে সড়কে কিছুটা ফাঁকা হবে, এমনটা কিন্তু সিটি কর্পোরেশন সহ যারা সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ। জ্যোতি। বিল্লাল হোসেন যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। রাজধানীতে পশু কোরবানি শেষে চলছে চামড়া সংগ্রহ। দর্শক, এ নিয়ে আরো জানবো আমরা। মিরপুরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের তৎপরতা চোখে পড়ছে কিনা আপনার, এবং সাথে আমি চামড়া সংগ্রহ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়টিও জানতে চাইবো। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার সকালের নামাজের পর থেকে কিন্তু মানুষ মূলত পশু কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে কিন্তু সেগুলি দেখছিলাম এবং রাজধানীর অলিতে গলিতে কিন্তু একাধিক পশু কুরবানি হচ্ছে। আপনি জানেন যে সারা দেশের মতো রাজধানী ঢাকাতে অনেক পশু কুরবানি হচ্ছে, লাখ লাখ পশু কুরবানি হচ্ছে এবং সিটি কর্পোরেশন এই বছর প্রথমবারের মতো, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারা রাজধানীর মিরপুরের পেরিস রোডে প্রথমবারের মতো একটি জায়গা নির্ধারণ করেছেন এবং এই নির্ধারিত জায়গায় মূলত মানুষকে পশুর কুরবানি দেওয়ার জন্য তারা উৎসাহিত করেছিলেন। একই সাথে এই জায়গায় যদি কেউ পশু কুরবানি দেয় তাহলে তাদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়ার কথাও তিনি বলেছিলেন। আমরা এসে যেটি দেখলাম, যেভাবে আসলে এখানে পশু কুরবানি দেওয়ার কথা ছিল সেই অর্থে কিন্তু অত বেশি পশু কুরবানি হচ্ছে না। তবে যারা সচেতন মানুষ তারা বলছেন পরিবেশ যেন দূষিত না হয়, পরিবেশ রক্ষার জন্য এবং মানুষকে যেন দুর্ভোগে বা ভোগান্তিতে পড়তে না হয়, এই জন্য অনেক মানুষই কিন্তু এখানে সকাল থেকে পশু কুরবানি দিচ্ছেন। আবার অনেকে পশু নিয়ে এসে অপেক্ষা করছেন, তারাও কষার জন্য অপেক্ষা করছেন তারা পশু কুরবানি দিবেন। কিন্তু বিপরীত ক্রমে অনেক মানুষকে কিন্তু আমরা রাস্তায় পশু কুরবানি দিতে দেখেছি, অনেকে বাসার নিচে পশু কুরবানি দিতে দেখেছি। এখানে যারা রাস্তায় পশু কুরবানি দিচ্ছেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছি, তারা যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু রাস্তার পাশেই ফেলে রাখছেন।
এতে করে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, একই সাথে রাস্তার পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যেহেতু মিরপুর অঞ্চলের একটি বড় মাঠ এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে, পাশে আরেকটা হচ্ছে ওয়ার্ড আছে, সেখানেও হচ্ছে মূলত অনেক 5টি মাঠ সেখানে নির্ধারণ করে দেওয়া আছে, সেখানেও কিন্তু হচ্ছে মানুষ সেই অর্থে যতগুলো পশু কুরবানি দেওয়ার কথা ছিল মাঠে গিয়ে সেগুলো দেয় নাই, যার ফলশ্রুতিতে কিন্তু তারা যেটা বলছেন যে তারা আসলে সেই অর্থে ভালো করে জানতেন না। বিপরীতক্রমে সিটি কর্পোরেশন যারা কর্তৃপক্ষ তারা বলছেন তারা চেষ্টা করেছেন মানুষের কাছে এই বার্তাটি পৌঁছানোর জন্য, যেন একটা নির্ধারিত জায়গায় তারা পশু কুরবানি দেয়, এত করে যেন পরিবেশ যেমন দূষণ থেকে রক্ষা পাবে, একই সাথে আশপাশের যারা বাসিন্দা আছে তারাও কিন্তু বিভিন্ন দুর্ভোগ থেকে রক্ষা পাবে। আপনি জানেন যে বেলা 1টার দিকে প্যারিস রোডের এই মাঠটিতে উত্তরের সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম আসার কথা রয়েছে, একই সাথে তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন এবং কতগুলো কুরবানি হয়েছেন সেই বিষয়ে তার খোঁজ খবর নেওয়ার কথা আছে। এরপর তিনি হচ্ছে যে বজ্র হয়েছে অর্থাৎ যে আবর্জনা হয়েছে, যে ময়লাগুলো হয়েছে, সেগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে তারা এখান থেকে সেগুলো পরিষ্কার শুরু করবেন। আমরা এখানে কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি দেখেছি, সকাল থেকে সিটি কর্পোরেশন অনেকগুলো গাড়ি এখানে অপেক্ষা করছেন মূলত ময়লা বা আবর্জনাগুলো সরানোর জন্য। তাদের পক্ষ থেকে যারা বলা হয়েছে মানুষকে উৎসাহিত করার জন্য কিন্তু যারা এখানে পশু কুরবানির দিনকে তাদেরকে শরবত বা বিভিন্ন ধরনের পানি বা বিভিন্ন ধরনের কার্পেট দিয়ে সহযোগিতা করা হচ্ছে, তারা যেটি বলছেন যে মানুষকে মূলত উৎসাহিত করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছেন, কারণ পরিবেশ দূষণ সবার জন্যই ক্ষতি, কারো জন্য উপকার হয় না যেহেতু। এবং আমরা স্থানীয় বাসিন্দার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যদি নির্ধারিত জায়গাতে পশু কুরবানি দেওয়া হয় তাহলে ছোট ছোট বাচ্চা যারা এই অঞ্চল দিয়ে হাঁটাচলা করে, আপনি জানেন যে ঈদ উপলক্ষে মানুষ কিন্তু একটু বেশি ঘুরতে বের হয়, তাদেরকে কিন্তু দুর্ভোগে পড়তে হয়। এই জন্য তারা চাচ্ছিলেন মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক, মানুষ নির্ধারিত জায়গায় পশু কুরবানি দেখ, কারণ সবাই হচ্ছে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে কিন্তু পশুগুলো কুরবানি দেয়। যারা রাস্তায় পশু কুরবানি দিচ্ছে তারা যেটি বলছেন যে পশু কুরবানি একটা আনন্দের বিষয়, যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয় এবং আত্মীয় স্বজন সবাই এসে একসাথে এই জায়গাটিতে তারা পশু কুরবানি দেয়, তাই তারা একসাথে সবাইকে নিয়ে মূলত বাসায় বা রাস্তার ধারে পশু কুরবানি দিয়েছেন। তারা বলছেন যে তারা যথাসময়ের মধ্যেই তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন ময়লাগুলো বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার জন্য। তবে সিটি কর্পোরেশনের তারাও বলছেন যে সিটি কর্পোরেশনকে তারা সহযোগিতা করবেন এবং সিটি কর্পোরেশনের সহযোগিতা নেই তারা রাস্তায় যে পশু কুরবানিগুলো দিয়েছেন এগুলোর বর্জ্য যেন পরিবেশের ক্ষতি না করে। মাজারুল ইসলাম যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে। দেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য হলেও দাম কম হওয়ায় বিগত কয়েক বছরে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ চামড়া। প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেকেই ফেলে দেন পশুর চামড়া। প্রতি বছর নষ্ট হয়ে যাওয়া এসব চামড়ার আর্থিক মূল্য 250 কোটি টাকারও বেশি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন যে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া, রয়েছে পুষ্টিগুণও। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। কয়েক বছর ধরে দেশে গরু ছাগলের চামড়ার দাম কমে গেছে, এখন বিক্রি হয় নামমাত্র দামে। দাম কম হওয়ায় কুরবানির পর অনেকে পশুর চামড়া মাটিতে পুঁতে রাখেন বা ফেলে দেন, যা সম্পদের অপচয়। প্রতি বছর কুরবানি পশুর যে পরিমাণ চামড়া নষ্ট হয় তার বাজার মূল্য 250 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন অনাকাঙ্ক্ষিত অপচয় থেকে মুক্তি পেতে পশুর চামড়া খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে বাজার মূল্য চিন্তা করলে দেখা যায় যে মাংসের দাম প্রতি কেজি কিন্তু অনেক বেশি, যেটা সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। তো অনেক দরিদ্র জনগোষ্ঠী কিন্তু মাংস খেতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। তো সেক্ষেত্রে যে চামড়াটা যে পুঁতে ফেলা বা ফেলে দেওয়া, এটা যেহেতু একটা ফুড ভ্যালু আছে, তাহলে এটা বিকল্প খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। 100 কেজি যদি একটা গরু হয় তার সেখান থেকে কিন্তু আমরা প্রায় 7.5 কেজি পর্যন্ত চামড়া পেতে পারি। পশুর চামড়ায় আছে নানা রকম খাদ্যগুণও। 100 গ্রাম যে চামড়া থেকে আমরা হচ্ছে 225 কিলো ক্যালোরি পাচ্ছি। তো ক্যালোরি হিসাবটা দেখলে যে দেখা যাচ্ছে যে এখানে ক্যালোরি ইনটেকটা বেশি চলে আসছে। এখন আমরা ঈদের মৌসুমে 2-1 দিন যদি আমরা এটা মানে আমরা ইনটেক করি, সেক্ষেত্রে আমাদের সেরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি হবে না, কারণ এখান থেকে আমরা অনেক নিউট্রিশন ভ্যালুও পাচ্ছি। চিকিৎসকদেরও দাবি খাদ্যমান হিসেবে গরুর চামড়া মন্দ নয়, খুবই সামান্য পরিমাণ চর্বি থাকায় শরীরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাবও ফেলবে না। গরুর চামড়া বা এই কোরবানিতে যে পশুগুলো দেওয়া হয় তার চামড়া সম্পূর্ণ ভোজনযোগ্য, প্রথম সব কথা। দ্বিতীয়ত বরঞ্চ এই চামড়া খাওয়ার কতগুলো লাভজনক দিক রয়েছে, কারণ এটি মাংসের চেয়ে এর মধ্যে খাদ্যগুণ বা ক্যালোরি কম থাকে, ফলে পরিমাণে বেশি খেলেও কিন্তু শরীরের এটি ক্যালোরি বা খাদ্যগুণ বেশি সরবরাহ করে না, ফলে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায়। আর ইসলামের দৃষ্টিতে হালাল পশুর চামড়া খেতে কোনো বাধা নেই বলে জানান এ বিশেষজ্ঞ।
কোরবানিদাতা চাইলে অবশ্যই এই কোরবানির চামড়া নিজে রান্না করে খেতে পারবেন। তার কারণ ইসলামী শরিয়ায় 7টি অঙ্গ ব্যতীত একটি হালাল প্রাণীর বাকি সব অঙ্গই খাওয়া সম্পূর্ণ বৈধ। তার ধারাবাহিকতায় কোরবানির চামড়াটাও খাওয়া হালাল। তবে পশুর চামড়া ব্যাপক হারে খাবার হিসেবে গ্রহণ শুরু হলে চামড়া শিল্পে ধস নামতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের এখনো অনেকেরই ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই। তাই তাদের ঘরে নেই ঈদ আনন্দ। ঈদের দিনে এখানকার শিশুদের ভাগ্যে জোটেনি জামা কাপড়, সেমাই কিংবা কোরবানির মাংস। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান নাগরিক সমাজের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ছোট শিশু ইমামের জোটেনি কোনো জামা কাপড়। নানি আকলিমা বললেন, ইমামকে ছেড়ে তার বাবা মা চলে গেছে অনেক আগে। নদীতে মাছ ধরে সংসার চলতো, সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কি করে ইমামের মুখে ভাত জুটবে তা নিয়ে এখন দুশ্চিন্তা। কামাই রোজগার নেই, আমরা খাই গাঙে জাল ধরা দূরি, জাল ধরা যদি না ধরতে পারি তাহলে আমরা খাবো কি, আর কেনাকাটাও করবো কি দে। এই বছরের একটা দিন কোনো গোষ্ঠ কোনো কিছু ব্যবস্থা হয়নি। তাল খড়পেটুয়া নদী বারবার ক্ষতিগ্রস্ত করেছে এই অঞ্চলের মানুষকে। তার উপর কয়েকদিন আগেই ঘটে গেল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ভাঙা ঘর বাড়িতে তাই অনিরাপদ জীবনযাপন তাদের। উপকূলবাসীর নেই কোনো ঈদ আনন্দের ছিটে ফোটা। একই চিত্র উপকূলের দিনমজুর আলিম ও ভ্যান চালক লালটুর। আজ ঈদ, অথচ তাদের জোটেনি পোশাক, মাংস অথবা সেমাই। কাগজ টাকা থাকলে কিনতে পারলে তার আনন্দ চালু হবে, যে কিনতে না পারে তার কেনা আনন্দ। মাংস কিনা দেখা যাইতেছে, কিনা খুব একটা হবে না, কারণ টাকা জোগাড় না করতে হলে তো কিনতে পারবো না। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, কি ঈদ গরিব মানুষের, আমরা কোনো গোশ পোশাক পাতি কিছু কিনতে পারিনি। উপকূলের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা সরকার এসব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথাযথ উদ্যোগ নিক, এমনটাই মন্তব্য করলেন সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। কুরবানির ঈদে সবাই কিন্তু একটু মাংস সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু মাংসের বাজারটা সবার চেয়ে বেশি আকাশচুম্বী। ফলে গরিব মানুষের এই ঈদ কিন্তু আসলে খুশির ঈদ নয়। ফলে এই মানুষদের ঈদ আনন্দ বলে আসলে কিছু নেই। সাতক্ষীরাতে যদিও তার কষাঘাত একটু কম আছে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে উপকূলে আলাদাভাবে ঈদের এই খুশি ভাগ করে নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ থাকা দরকার ছিল। দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে শিশু ইমাম অথবা আশাশুনের জেলে আকলিমার এই দুরবস্থা দেখতে হতো না। সব মানুষ একসাথে মিলিত হতে পারত ঈদের আনন্দে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জেলেদের ঘরে নেই ঈদ আনন্দ। সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা চলায় কর্মহীন তারা। চরম অর্থ সংকটে ঈদে সন্তানদের দিতে পারেননি নতুন জামা কিংবা দুমুঠো ভালো খাবার। তাই ঈদ আনন্দ মলিন বরগুনার জেলে পাড়ায়। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। আব্দুল গনির বাস বরগুনা সদরের পটকাখালী জেলেপল্লীতে। উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে 25 বছর মাছ ধরছেন সাগরে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই মাছ ধরা। সমুদ্রে 65 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞায় এখন কর্মহীন আব্দুল গনি। দিন যাচ্ছে চরম অর্থ কষ্টে। ঈদে সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারার চাপা কষ্ট বুকে। ডাইল বাস ছাড়া আমাকে কিছু জোড়ে না। আমাকে সরকারে 65 দিনের ওভারতের জন্য চাউল দেয়। চাউলে তো সব সমস্যা সমাধান হইতে আছে না। এখন সবাই কোরবানি দেবে, আমাদের গুরুগালা লইয়ে তো পলাইতে লাগে। আমাদের সংসারে অনেক অভাব অনটন, 3 বেলা ঠিক মতন বাচ্চা নিয়ে খাইতে পারিনি। কোরবানির মধ্যে আমরা যে বাচ্চাদের মুখে একটা টুকরো গোস্ত দেবো, সেরকম কোনো সামর্থ্য আমার স্বামীর নাই। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা চলে আব্দুল গনির মতো বরগুনার 27,000 জেলের। 65 দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞায় কর্মহীন এসব জেলেদের সবার অবস্থা একই। এমন পরিস্থিতিতে ধর্মীয় উৎসবগুলোতে সরকারি বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন তারা। গুড়াগাড়া লই আমাদের সংসার চলে না। এক কোরবানি আইছে, আমরা তো কোরবানি তো দিতেই পারবো না। 1 কেজি গোস্ত আনিয়ে যে খাওয়াবো এমন লক্ষণ আমাদের নাই। সরকার যদি আমাদের কিছু এই চাউলের লাগে যদি টাকা পয়সা দিতে, তাহলে আমরা গুড়াগাড়া লই খাইয়ে ফুটে বাঁচতে পারতাম। সরকারের কাছে আবেদন করি জেলেদের জন্য যদি অন্য কিছু বরাদ্দ টাকা পয়সা দিতে, তাহলে সবসঙ্গে ভালো হইতে। উৎসবগুলোতে জেলেদের জন্য বিশেষ সরকারি সহায়তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক।
আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য আরও সহযোগিতা, বিশেষ করে যদি আর্থিক কোনো আমরা প্রণোদনা দিতে পারি, সেটাও আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি। আমরা আশা করব সরকার, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে তাদের যে আমরা যদি আরও যদি ইনসেন্টিভ দিতে পারি, তারা কিন্তু এই সমুদ্র অবরোধ আমরা যথাযথভাবে আরও সফলভাবে আমরা করতে সক্ষম হব। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে 19 মে মধ্যরাত থেকে শুরু হয় ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই কর্মহীন উপকূলীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।